আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের প্রমাণ পেয়েছে তদন্ত দল। র্যাবের শীর্ষ কর্তাদের নির্দেশে ছোড়া হয় গুলি, বলছে প্রসিকিউশন। ওর গুলিটা লাগে পিছন দিয়ে বের হয়, হওয়ার সাথে সাথে ও দৌড়ায় নামে যায়। উপর থেকে গুলিটা আসলে যে কৌণিক দূরত্বে অবগণিত হয়, সেই দূরত্বকে আমরা মাথায় রেখে আমরা নিশ্চিত হতে পেরেছি। রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানকে দিল বিএনপির স্থায়ী কমিটি। ইসি তফসিল ঘোষণা করলেই পদক্ষেপ। রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। কাটেনি সংবিধান সংশোধন কমিটি নিয়ে বিএনপি জামায়াত মতভেদ। কারো অপেক্ষা করবে না সংবিধান, রাষ্ট্র জানালেন সরকারি দলের হুইপ। রিজার্ভ চুরির ঘটনায় শেষ পর্যায়ে সিআইডির তদন্ত। গাফিলতির পাশাপাশি মিলেছে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশের আলামত। আন্তর্জাতিক বন্ধু দিবসে বন্ধুত্বের জয়গান। সৎ মানুষ বদলে দিতে পারে জীবনের বাঁক, সর্বনাশের পথে ঠেলে দিবে অসৎ সঙ্গ। ব্যবসার মূল থিমটাই ছিল বিশ্বাস এবং আস্থা, কারণ আমরা ছোটবেলা থেকেই সবাই স্কুল ফ্রেন্ড। মাদকাসক্ত আমার বন্ধু মাদকাসক্ত হইব, তো আমার খোঁজা লাগবে আমি মাদকাসক্ত যেন আমার একটা বন্ধু ভালো হয়। রাঙামাটির লায়লাঘোনার সবখানে বন্যার ক্ষতচিহ্ন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে বানভাসীদের চাল নিয়ে ৯-৬। সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ এতে পড়েছে বাংলাদেশ। ২৩ বছরের আক্ষেপ ঘুঁচিয়ে শিরোপা জয়ের হাতছানি গ্রুপ বির দল ভারত, পাকিস্তান, মালদ্বীপ। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। কর্মকর্তারা জানিয়েছেন, র্যাবের তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতেই হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়। মানবতা বিরোধী এমন অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী এবং মানবাধিকার কর্মীরা। বিস্তারিত রিয়াজ রাইহানের রিপোর্টে। 6 তলায় অনেকে এখানে ছিল, আবার অনেকে এদিকে ছিল। হাসার সাথে ধুম করে এই জায়গা লাগে এরকম। রেহানা সুলাইমান জানাচ্ছিলেন কিভাবে সেদিন গুলিবিদ্ধ হয়েছিল তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তান আইমান হোসেন। এটা মাত্র আসছে, আসে ওর দিকে তাকায় হাসছে, হাসার সাথে গুলিটা আসে এদিকে লাগে। আচ্ছা, তারপর পড়ছিল তো ওই জায়গাটাতে? হ্যাঁ, ওই আমার ননদটা পড়ে গেছে, পিছনে পড়ছে, আর ছেলেটা পড়ে নাই। ছেলেটা গুলির সাথে ধুম করে যখন লাগে, ওর গুলিটা লাগে পিছন দিয়ে বের হয়, হওয়ার সাথে সাথে ও দৌড়ায় নামে যায়। আইমানের সঙ্গে সেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন তার ফুপু নাসিমা আক্তার, যিনি একদিন পরেই মারা যান। টানা চিকিৎসায় সন্তান আইমান এখন সুস্থ হলেও হেলিকপ্টারের আতঙ্ক তাড়া করে ফেরে তাকে, বলছেন মা রেহানা সুলাইমান। এই ছেলে যদি কখনো ইয়ে হয়, আমু হেলিকপ্টার উঠতেছে, ঢুকেন ঢুকেন এরকম বলে। আবার কোথাও যদি দুম করে আওয়াজ হয়, হে এরকম করে ভয়, মানে একটা আতঙ্ক একটা কাজ করে। 19 জুলাই 2024 ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছিল এখান থেকে 2 থেকে অন্তত 250 মিটার দূরের মিরপুর সড়কের সায়েন্স ল্যাব এলাকায়। এই ভবনটি 9 তলা এবং এখানে আইমান সহ তার ফুপু এবং অন্যান্যরা আন্দোলনকারীদের সঙ্গে সেই সংঘর্ষ দেখছিলেন। আইমানের যে গুলিবিদ্ধ হয়েছে, গুলিবিদ্ধের ধরন এবং সড়কের অবস্থান, এই ভবনের উচ্চতা, অর্থাৎ এই ভবনটি 9 তলা বিশিষ্ট এবং আশেপাশের পরিবেশ সব মিলে এটি অন্তত স্পষ্ট হয় নিচ থেকে, অর্থাৎ সড়ক থেকে কোনো গুলি আইমানের শরীরে লাগার কথা নয়। তাহলে বোঝা যাচ্ছে এটি হয় আশপাশে কোনো ভবনের ছাদ থেকে, নতুবা উপর থেকে গুলিটি করা হয়েছিল। 2024-এর 18 জুলাই থেকে পরবর্তী সময়ে ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের বিবরণ তুলে ধরা হয় তদন্ত সংস্থার রিপোর্টে। মোট 9টি ধাপে করা তদন্তে উঠে আসে বেল 412 মডেলের হেলিকপ্টার ব্যবহার করে রাজধানীর অন্তত 10টি স্থানে গুলিবর্ষণ করে র্যাব। শনিরাখড়া, রায়েরবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ও উত্তরায় এসব ঘটনা ঘটে বলে জানান কর্মকর্তারা। হেলিকপ্টারের জিও লোকেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি সব কিছু মিলিয়ে যে একটা কৌণিক দূরত্বে
উপর থেকে গুলিটা আসলে যে কণিক দূরত্বে অবগণিত হয় সেই দূরত্বকে আমরা মাথায় রেখে আমরা নিশ্চিত হতে পেরেছি। প্রযুক্তির সাহায্যে কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন গুলিবর্ষণকালে হেলিকপ্টারে ছিলেন র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুন রশিদ সহ কয়েকজন কর্মকর্তা। 4 দিনে অন্তত 3,500 গোলাবারুদ বহন করে র্যাবের হেলিকপ্টার। এর মধ্যে ছিল SMG, শটগান, গ্যাস গান ও সাউন্ড গ্রেনেড। তদন্তে তথ্য সহায়তা নিয়ে বিশেষ প্রসিকিউটর ও র্যাবের বর্তমান কর্মকর্তাদের বক্তব্যে দেখা যাচ্ছে ভিন্নতা। যে খাতাটা তারা সেটা আসলে পুড়ে গেছে বলে এরকম একটা বিষয় হয়েছে, কিন্তু পুড়ে যাওয়ার বিষয়ে আমরা কোনো কোনো দুর্ঘটনা পাইনি। আমরা আসলে অন্য কোনোভাবে তদন্তের খাতিরে আমরা প্রকাশ করছি না, অন্য একটি পদ্ধতিতে আমরা প্রায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছি। সংখ্যাটা কি এবং যেটা আমরা আসলে মূল তদন্তে বা আমরা সাক্ষ্য দেওয়ার সময় বিজ্ঞ আদালতে প্রেরণ করব। যে কোনো সময় যে কোনো তথ্য আমাদের কাছে চেয়েছে, আমরা সবগুলো তথ্য আমাদের কাছে যাই কিছু অ্যাভেলেবল ছিল সবগুলোর তথ্যই আমরা দেওয়ার চেষ্টা করেছি এই পর্যন্ত। আমার জানা মতে কোনো পেন্ডিং ইস্যু বা পেন্ডিং কেস নেই। অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের সদস্য ছিলেন মানবাধিকার কর্মী নূর খান। জানান তিনি নিজেও এমন ঘটনার প্রত্যক্ষদর্শী। সমাজে স্থিতিশীলতার স্বার্থেই অপরাধীদের বিচার হওয়া জরুরি বলে মনে করেন তিনি। হঠাৎ করে হেলিকপ্টার আসলো এবং সেখান থেকে গুলিবর্ষণ হলো এবং মানুষ দৌড় ঝাঁপ শুরু করে দিল। আমি নিজেও তো দৌড় দিয়ে একটা আবডালে একটা বিল্ডিংয়ের নিচে আশ্রয় নিয়েছিলাম। বাংলাদেশে ওই নিয়ম কানুন নথিপত্রের ভিত্তিতে আসলে বাহিনীগুলি পরিচালিত হয়নি। সেটা তো আমরা তদন্ত করতে অনুসন্ধান কার্যক্রম করতে যেয়ে দেখেছি অনেক ক্ষেত্রেই অনেক দলিল দস্তাবেজ নষ্ট করা হয়েছে বা খুঁজে পাওয়া যায় না। অনেকে পরিকল্পিতভাবে বিচার কাজ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন বলেও জানান মানবাধিকার কর্মী নূর খান। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের দায়িত্বভার দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ছেড়ে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। বৈঠক শেষে সিনিয়র নেতারা জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে দলের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি এই বৈঠকে সমসাময়িক রাজনীতি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সম্প্রতি রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এই অবস্থায় সবার চোখ ছিল শাসক দল বিএনপির স্থায়ী কমিটির শনিবারের বৈঠকের দিকে। এদিন বিকেলবেলাতেই গুলশান কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাতে শুরু হওয়া বৈঠকের সভাপতিত্ব করেন তিনি। দীর্ঘ প্রায় 2 ঘন্টা ধরে চলে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। আলোচনা হয় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির 2 সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাউদ্দিন আহমদ। বৈঠকের সিদ্ধান্তের কথা জানান তারা। সবশেষে আলোচনা হয়েছে, যেটা আপনারা সবচেয়ে বেশি শুনতে চান, রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। আইন অনুসারে 90 দিনের মধ্যে এটা রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করতে হবে। তো সেই লক্ষ্যে নির্বাচন কমিশন তো ইতিমধ্যে প্রেসে বলেছে কথাবার্তা যে তারা প্রস্তুত আছে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করার জন্য। সেটা তারা তফসিল ঘোষণা করতে পারে। তফসিল ঘোষণা করলে দলের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব আমরা চেয়ারম্যান হিসেবে, দলের চেয়ারম্যান হিসেবে তার উপরেই ন্যস্ত করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো নাম প্রস্তাব বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র বিক্রি হবে, জমা হবে, যাচাই বাছাই হবে। বাছাইয়ের পরে যদি সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে আর নির্বাচন করতে হয় না। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে। সেটা মাননীয় স্পিকারের সাথে আলাপ করে নির্বাচন কমিশন সেই দিনটি ঠিক করেন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের শেষ ভাগে বা আগামী বছরের শুরুর দিকে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত রয়েছে স্থানীয় সরকার বিভাগ। তাজ নুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে এই ইস্যুতে নিজ নিজ অবস্থানে অনড় সরকার ও বিরোধী দল। কমিটিতে নাম দিবে না বিরোধীরা। প্রয়োজনে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার হুমকি দিয়েছে তারা। তবে রাষ্ট্র বা সংবিধান সংশোধন কারো জন্য বসে থাকবে না, জানালেন সরকারি দলের হুইপ নুরুদ্দিন আহমেদ অপু। এই অনড় অবস্থান এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিএনপি রক্ষা না করলে সংসদের উত্তাপ রাজনীতির মাঝেও ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়াকে কেন্দ্র করে প্রথম থেকে উত্তপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ। সরকারি ও বিরোধী দলের সদস্যরা বিপরীতমুখী অবস্থানে। এমন পরিস্থিতিতে 13 জুলাই গঠন করা হয় 12 সদস্যের সংবিধান সংশোধন কমিটি। প্রত্যাখ্যান করে ওয়াকআউট করে বিরোধী দল, দিয়েছে রাজপথে আন্দোলনের হুমকি। ভবিষ্যতে গণতান্ত্রিক এই পদ্ধতির উপর জনগণ আস্থা হারাবে না, শুধু বিদ্রোহী হয়ে উঠবে। সরকারি দল থেকে কমিটিতে নাম দেওয়ার জন্য বিরোধী দলকে প্রস্তাব দেয়া হয় 1 মাস আগে। বিরোধী দলের হুইপ বলছেন জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন চান তারা, তাই সেই দাবি পূরণ না হলে নাম দিবেন না এ ধরনের কমিটিতে। গণভোটে জনগণ হ্যাঁ বলেছে এবং আমাদের জাতির কাছে কমিটমেন্ট আছে যে আমরা সংবিধান সংস্কার করে পুরনো ধারার রাজনীতি থেকে আমরা দেশকে বের করে নিয়ে আসবো। এটা আমাদের জাতির কাছে কমিটমেন্ট। কাজেই ওই জায়গা থেকে আমরা নড়তে পারি না এবং আমরা ওখান থেকে নড়বও না। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো আইনি বিধান নেই। গঠিত কমিটি জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করবে বলে জানিয়েছেন সরকারি দলের হুইপ। কারোর জন্য কি সংবিধান, কারোর জন্য কি রাষ্ট্র বসে থাকবে? এটা একটা সময়, এটা একটা চলমান প্রক্রিয়া, সুতরাং এটা চলতেই থাকবে। এটা কারোর জন্য তো থেমে থাকবে? সময় কারোর জন্য থেমে থাকবে? দেশ কারোর জন্য থেমে থাকে? জুলাই সনদে নোট অফ ডিসেন্ট রেখেই সংবিধান সংশোধন করবে সরকার। এক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স নষ্ট হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ সাহান। তার আশঙ্কা, এ নিয়ে দুই দলের অনড় অবস্থানে উত্তপ্ত থাকবে সংসদ, রাজপথ। বিরোধী দল শুধুমাত্র এইটাকে কেন্দ্র করেই মাঠে নামবে, তাহলে সেটার সাথে জনগণকে সম্পৃক্ত করা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার হবে। সাধারণ মানুষের যে ডে টু ডে লাইফ, সেটাকে যদি পজিটিভলি এফেক্ট করতে না পারে, তাহলে জনগণ বিরোধী দলের যে আন্দোলন সেটার সাথে সম্পৃক্ত হবার একটা পসিবিলিটি তৈরি হবে। এই সংকটটা শেষ পর্যন্ত কতখানি ঘনীভূত হয়, এইটা নির্ভর করবে বিএনপি আসলে শেষ পর্যন্ত কম্প্রোমাইজ করতে রাজি কিনা। সংস্কার পরিষদ বা সংশোধন কমিটি, নাম যেটাই হোক, নোট অফ ডিসেন্টে বিএনপি ছাড় দিলে সংকটের সমাধান সম্ভব বলে মনে করেন বিশ্লেষক আসিফ সাহান। সেই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশের সামনের দিনে চলুক, এটা তো আমরা কেউই চাই না মাননীয় স্পিকার। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি তদন্তের শেষ পর্যায়ে সিআইডি, তারপরও সহসা তদন্ত রিপোর্ট জমা হবে না, কারণ অভিযুক্ত বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিচারের আওতায় আনা নিয়ে আলোচনা শেষ হয়নি। সিআইডি বলছে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের গাফিলতি ও যোগসাজশ দুটি নজিরই মিলেছে। একই সাথে দেশে তদন্ত রিপোর্ট জমা হলে নিউ ইয়র্কে করা মামলা প্রভাবিত হবে কিনা তাও খতিয়ে দেখা দরকার। যদিও সিনিয়র আইনজীবী বলছেন প্রভাবিত হবার সুযোগ নেই। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশে বৃহস্পতিবার রাত সাপ্তাহিক ছুটির আমেজ। 8:55 থেকে 10:30 মাঝে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে রাখা বাংলাদেশ ব্যাংকের $1 বিলিয়ন হাতিয়ে নিতে 35টি ভুয়া নির্দেশ পাঠায় উত্তর কোরিয়ার হ্যাকাররা। কয়েক দফা চেষ্টার পর $8.10 কোটি চলে যায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের 5টি অ্যাকাউন্টে। বানান ভুলের কারণে আটকে যায় শ্রীলঙ্কায় $2 কোটি পাঠানোর অনুরোধ। পরের দিন ফিলরেম নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সেই টাকা মিশে যায় ফিলিপাইনের 2টি ক্যাসিনোতে। বাংলাদেশ ব্যাংক এই ঘটনা টের পায় পরের সপ্তাহে। এরপর কেটে গেছে 10 বছর, তদন্ত আজও শেষ হয়নি। 96 বার পিছিয়েছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমার তারিখ। যদিও এর মাঝে 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করার খবর মিলেছে। তালিকায় আছেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের 9 কর্মকর্তা। তদন্ত সংস্থা সিআইডি বলছে দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে, কেননা ঘটনার দিন বাংলাদেশ ব্যাংকে সুইফট সিস্টেমের নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। সন্দেহ বাড়িয়েছে হ্যাকারদের পাঠানো ফিশিং লিঙ্কে ক্লিক করার ঘটনাও। দেশের ভিতরে তো অবশ্যই সহযোগিতা ছিল, বাট এটা ষড়যন্ত্র হিসাবে আমরা ওইভাবে আনবো না, কারণ ষড়যন্ত্রের বিষয়টা আর্থিক অপরাধের ক্ষেত্রে ওইভাবে বলা যায় না। ফিলিপিনে আমাদের $81 মিলিয়ন কনফিসকেট করা, এই কোর্ট অর্ডারটা পাঠানোর পরে তাদের কিছু অবজারভেশন দিয়েছে, সে অবজারভেশনের ভিত্তিতে আমরা আবার উত্তর দিব। একটা উদাহরণ দিলাম, এরকম বেশ কিছু আন্তর্জাতিক মণ্ডলে আমাদের কিছু কোয়ারি আমাদের দিক থেকে আছে, ওদের দিক থেকে আছে, এগুলো এখনো মিট আপ করা হয়নি। তো আমাদের পারফেক্ট করতে গেলে এগুলো কমপ্লিট করতে হবে।
গেল জুনে রিজার্ভ চুরির তদন্তের 10,000 পৃষ্ঠার খসড়া অভিযোগপত্র আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠায় সিআইডি। বিবেচনা করা হচ্ছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও দণ্ডবিধি 1860-এর 379 ধারা। খসড়া চার্জশিট নিয়ে এরই মধ্যে অ্যাটর্নি জেনারেলের অফিসে যোগাযোগ করেছে তদন্তকারী সংস্থা। কিন্তু প্রশ্ন উঠছে, যদি প্রচলিত আইনে এটিকে বিচারের আওতায় আনা হয় তাহলে এটি কবে সমাধান হবে? দ্বিতীয়ত, যেহেতু বিদেশি নাগরিক এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা রয়েছে, তাদেরকে কিভাবে বাংলাদেশের বিচারের আওতায় আনা যাবে সেটি নিয়েও আলোচনা রয়েছে নানা মহলে। প্রায় 5 দশক ধরে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে ডলার রাখে বাংলাদেশ ব্যাংক। বিদেশি লেনদেনের 85% এই অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন হয়। চুরিতে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সিস্টেম ব্যবহার হয় 2019 সালে সিভিল রিকো আইনের আওতায় নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে ক্ষতিপূরণ মামলা দায়ের করে বাংলাদেশ ব্যাংক। সেই নথিতে দেখা যায় ফেডারেল রিজার্ভ থেকে টাকা সরানোর জন্য ফেডওয়্যার পেমেন্ট সিস্টেম ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। চুরির অর্থ ফিলিপাইনে নেয়ার জন্য করেসপন্ডেন্ট অ্যাকাউন্ট হিসেবে নিউ ইয়র্কের 3 বাণিজ্যিক ব্যাংক অর্থাৎ ওয়েলস ফার্গো, ব্যাংক অফ নিউ ইয়র্ক মেলন ও সিটি ব্যাংককে ব্যবহারের প্রসঙ্গ এনেছে বাংলাদেশ ব্যাংক। আরও বলা হয়েছে, উত্তর কোরিয়ার এই হ্যাকার গ্রুপ কাছাকাছি সময়ে সোনি পিকচার্স এন্টারটেনমেন্টেও হামলা চালিয়েছিল। দায়িত্ব ছাড়ার পরও যুক্তরাষ্ট্রের আদালতে এই মামলার সাক্ষ্য দিয়েছেন সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানালেন, রিজার্ভ চুরি ইস্যুতে দেশীয় ও আন্তর্জাতিক আইনে নানা দিক মাথায় রাখতে হচ্ছে। আওয়ামী সরকারের হয়তো এখানে সদিচ্ছার অভাব ছিল, তারা হয়তো এটাকে কোনোভাবে করে ফেলতে পারত, কিন্তু আমরা কিন্তু খুব শক্তভাবে এটাকে করার চেষ্টা করার জন্য ল ফার্ম চেঞ্জ করে নতুন ভাবেই এটাকে ইভ্যালুয়েট করেছি যে এখানে আমাদের জেতার সম্ভাবনাটা ভালো। বাংলাদেশে যদি কোনো মামলা হয়, সেই মামলা বিদেশি প্রসিডিংকে প্রভাবিত করবে, বিষয়টা এরকম নয়। সাধারণ আইনের পার্সপেক্টিভে এই কথাই বলা চলে। তবে নিউ ইয়র্কে বা বাংলাদেশের বাইরে যে কোর্টেই মামলা, ফেডারেল কোর্টে যেখানেই মামলা হোক না কেন, সেই মামলা কিন্তু যথেষ্ট সময় পার হয়ে গেছে। সেই মামলার অগ্রগতি আমরা খুব একটা বেশি জানি না। রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরের সময় আগামী 9 আগস্ট ধার্য করেছেন আদালত। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বন্ধুত্ব শুধু একসঙ্গে সময় কাটানোর নাম নয়। প্রকৃত বন্ধু সেই যে বিপদে পাশে থাকে, স্বপ্ন দেখায়, ভালো কাজে অনুপ্রাণিত করে এবং সঠিক পথ দেখায়। আর ভুল বন্ধুত্ব হতে পারে জীবনের সবচেয়ে বড় বিপর্যয়ের কারণ। তাই বন্ধুত্বের হাত বাড়ানোর আগে প্রয়োজন সঠিক মানুষ বেছে নেওয়া। বন্ধুত্ব হোক এমন যে হাত ধরে এগিয়ে নিয়ে যাবে আলোর পথে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর পাহাড়িয়াপাড়া গ্রামে নেই কোনো বিদ্যালয়। তাই গ্রামের কয়েকজন তরুণ বন্ধু মিলে সিদ্ধান্ত নেন নিজেদের উদ্যোগেই গড়ে তুলবেন একটি বিদ্যালয়। পরে গ্রো ইউর রিডার সংস্থার সহযোগিতা এবং স্থানীয় মানুষের সহায়তায় প্রতিষ্ঠিত হয় আগামীর স্কুল, যেখানে এখন গ্রামের শিশুরা পাচ্ছে শিক্ষার আলো আর বদলে যাচ্ছে তাদের ভবিষ্যৎ। আমার এলাকার সবাই তো অশিক্ষিত, যে আমি যদি চিন্তা করি কাছে স্কুল হয়, ওইখান থেকে দেখা যাচ্ছে বাচ্চারা স্কুলে আসবে, স্কুলে এসে তারা একটু ভালো লেখাপড়া করতে পারবে, তারা একটু সামনে আরো ভালোভাবে আগে যেতে পারবে। তারা এখানে দৈনিক কাজ করেছে, একজন জায়গা দিয়েছে, আমাদের শিক্ষক আছেন যিনি, তার পরিবার এই জায়গাটা দিয়েছে এবং আমরাও কিছু অংশগ্রহণের মাধ্যমে স্কুলটা তৈরি করেছি। বন্ধুত্ব কখনো মৃত্যুতেও শেষ হয় না। প্রিয় বন্ধুকে হারানোর বেদনা থেকেই ত্রিশাল উপজেলার কয়েকজন বন্ধু গড়ে তুলেছেন রকিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি মানবিক সংগঠন। এখন সেই সংগঠনের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন তারা। আমরা আমাদের সাধ্যমতো ফ্রেন্ডদের কাছ থেকে টাকা কালেক্ট করে একটা রোগীকে বা একজন অসহায় মানুষকে একটু এগিয়ে দেব অতটুকুই যতটুকু আমাদের সাধ্যমতো। আস্থা, পারস্পরিক বিশ্বাস আর একে অপরের প্রতি নির্ভরতা, এই 3 শক্তিই বন্ধুত্বকে রূপ দিতে পারে সফল উদ্যোক্তার গল্পে। ময়মনসিংহ জেলা স্কুলে শুরু হওয়া 30 বছরের বন্ধুত্ব আজ পরিণত হয়েছে একটি সফল ব্যবসায়িক প্রতিষ্ঠানে। ব্যবসার মূল থিমটাই ছিল বিশ্বাস এবং আস্থা, কারণ আমরা ছোটবেলা থেকেই সবাই স্কুল ফ্রেন্ড, আমরা বিভিন্ন পেশায় আছি। চিন্তা করলাম একটা ব্যবসা করা যায় কিনা, সেই ক্ষেত্রে কিন্তু আজকে আমাদের এই এমএগোজ। আমরা চিন্তা করলাম যে একসাথে কম্বাইনলি কিছু করা যায় কিনা। উদ্দেশ্য ছিল আমাদের কানেক্টিভিটিটাকে সারা জীবনের জন্য যদি আমরা এস্টাবলিশ করতে পারি। তবে সব বন্ধুত্ব সুখের গল্প হয়ে ওঠে না।
ভুল বন্ধু কখনো কখনো একজন মানুষের জীবনকে ঠেলে দেয় ধ্বংসের দিকে। রিহাব সেন্টারে চিকিৎসাধীন তরুণদের অনেকেই জানালেন, বেশিরভাগ মাদকাসক্তির শুরু হয় বন্ধুর হাত ধরেই। বন্ধু তো সবারই থাকে, কিন্তু সে বন্ধুটা কেমন এটা যাচাই করে পরেই তার সাথে মিশা দরকার। সে আদৌ কিরকম জীবনযাপন করে, সে কোনো মাদকাসক্ত নাকি, এগুলা কি করে, মানে এইগুলা বিচার বিশ্লেষণ করে দেয়, তার বন্ধুত্ব করা দরকার। আর এরকম জীবন যে কেউরই না হয়। আমি যেরকম ওরকম বন্ধু যাতে কারো না হয়, কারণ কি আমি তো একজন মাদকাসক্ত। আমার বন্ধু যদি আমি মাদকাসক্ত, আমার বন্ধু মাদকাসক্ত হইব, তো আমার খোঁজা লাগবে আমি মাদকাসক্ত যদি আমার একটা বন্ধু ভালো হয়, তাহলে আমি ওর সাথে চলতে গেলে আমি ভালো হওয়ার চেষ্টা করব। একটাই কথা আছে বাংলাতে, তার মুখে বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। মানুষের জীবনে যত ধরনের সম্পর্ক রয়েছে তার মধ্যে বন্ধুত্ব একটি শ্রেষ্ঠ সম্পর্ক। বন্ধুত্ব মানে ভরসা, বন্ধুত্ব মানে ক্লান্ত দিন শেষে হাতে এক কাপ গরম চা। তবে এই হাত ধরে যদি মাদক জীবনে প্রবেশ করে তাহলে সেটি বন্ধুত্ব নয়, অভিশাপ। তাই বন্ধুত্ব নির্বাচন জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সচেতন থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। কুষ্টিয়ার মিরপুরে পাট ডোবানোকে কেন্দ্র করে আপন ভাইদের মধ্যে সংঘর্ষে নূর ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার ঠাকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পাট ডোবানোকে কেন্দ্র করে জিতুর সঙ্গে তার আপন ভাই কালাম, সালাম ও হেলালের কথা কাটাকাটি হয়। এ সময় আরেক ভাই নূর ইসলাম ঘটনাস্থলে ছিলেন। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে নূর ইসলাম ও জিতু আহত হন। উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূর ইসলামকে মৃত ঘোষণা করেন। বগুড়ায় অভিযান পরিচালনা করে রকি বাহিনীর প্রধান রকি মিয়া সহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। শনিবার রাতে সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বাহিনীটির ৩ নারী সদস্য সহ ৬ জন পালিয়ে যায়। পুলিশ জানায়, বেশ কয়েকজন সহযোগী নিয়ে কিছুদিন ধরে এলাকায় মাদক ব্যবসা সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন রকি। অভিযোগ, তার স্ত্রী রাইসা এবং 2 বান্ধবী ট্র্যাপে ফেলে বিভিন্ন বয়সী ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। বিষয়টি নজরে আসার পর তদন্তের এক পর্যায়ে রকি বাহিনীর আস্তানার সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে রকি মিয়া ও তার 2 সহযোগীকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় বুলেট সহ একটি বিদেশি রিভলভার, বেশ কয়েকটি চাইনিজ কুড়াল ও রামদা সহ দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র ও মাদক। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় রকির স্ত্রী, 2 বান্ধবী এবং 3 যুবক। নিরীহ লোকজনকে ধরে নিয়ে আসে এখান থেকে, তাদেরকে শক দিয়ে, আপনি দেখতে পাচ্ছেন শকার মেশিন পেয়েছি, তাদের কাছে শকার মেশিন দিয়ে তাদেরকে শক দিয়ে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করতো, প্লাস বিভিন্ন অপহরণ সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। বন্যা পরবর্তী দুর্ভোগে রাঙামাটির পূর্ব লাইলেগোনার মানুষ। পুরো জনপদে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতচিহ্ন। এখনও ক্ষতি পুষিয়ে উঠতে পারেননি দুর্গম অঞ্চলটির বাসিন্দারা। পাহাড় ধস ও বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু এবং বিভিন্ন স্থাপনা। জনজীবনে চরম ভোগান্তি। বন্যার পানি নেমেছে আগেই, তারপরও বাঘাইছড়ি উপজেলার পূর্ব লাইলাঘোনার মানুষের দুর্ভোগ যেন শেষ হয়নি। পাহাড়ি ঢল আর বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনপদ এটি। বৃষ্টি হলেই এমন দুর্ভোগ এখানকার মানুষের নিত্যসঙ্গী। পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক ঘর এখনও বসবাসের অনুপযোগী। কাদামাটি আর ভেঙে চুরে সড়কের অবস্থাও বেহাল। বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি চরমে। দিনের পর দিন এভাবে চললেও সংস্কারে নেই কোনো উদ্যোগ। এমন একটা পরিস্থিতি আমরা আছি, কাউকে ভাষা প্রকাশ করতে পারি না। তার কারণ হচ্ছে এখানে আমাদের হাঁটার কোনো পরিবেশ থাকে না। বাচ্চা কাচ্চাগুলো নিয়ে আমরা কোথায় যাব? আমরা খুব কষ্টের মাধ্যমে আছি। আমাদের রোডঘাটটা নাই, প্রথম যোগাযোগ ব্যবস্থা একদম বিচ্ছিন্ন। লাইলাঘোনায় স্থায়ী আশ্রয়কেন্দ্র না থাকায় বন্যার সময় বিপাকে পড়েন নারী, শিশু ও বৃদ্ধরা। আশ্রয়কেন্দ্রের পাশাপাশি বন্যার পানি নিয়ন্ত্রণে স্লুইস গেট নির্মাণের দাবি স্থানীয়দের। শুধু একটাই দাবি, আর কোনো দাবি নাই। আমরা একটা আশ্রয়কেন্দ্র, আমাদের রুটঘাটগুলো যেমন হয়ে যায়। আমাদের প্রয়োজনে তারা না দিক, আমরা কষ্টে করে হলেও আমরা পার করব। আমাদের একটা আশ্রয়কেন্দ্র দরকার।
প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকা দুর্গম এ অঞ্চলটির মানুষ আশ্বাস নয়, চায় স্থায়ী সমাধান। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। কুড়িগ্রামের নাগেশ্বরীর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে নিয়ে অভিযোগের অন্ত নেই। বানভাসীদের সহায়তার জন্য বরাদ্দকৃত চাল বিতরণ না করে রাখা হয়েছে গুদামে। ছাড়পত্রের অভাবে টিসিবির চালও সময়মতো উত্তোলন করতে পারেননি ডিলাররা। যদিও কর্মকর্তার দাবি, বন্যা না হওয়ার কারণে চাল রেখে দেওয়া হয়েছে। জুন জুলাইয়ে দুদফায় বানের জলে ডুবেছিল কুড়িগ্রামের সদর, উলিপুর, ভুরুঙ্গামারী, নাগেশ্বরী এবং রৌমারী উপজেলা। দুর্গতদের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 275 টন চাল বরাদ্দ দেওয়া হয়। 30 টন চাল এবং 100 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয় নাগেশ্বরী উপজেলার 3000 মানুষের জন্য। এর মধ্যে মাত্র 30 প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছেন নাগেশ্বরীর উপজেলা নির্বাহী কর্মকর্তা HM খোদাদাদ হোসেন। জিআর বাবদ 30 টন মাল বরাদ্দ হয়েছে, কিন্তু আমাদের ওই অঞ্চলে বন্যা দুর্গত এলাকায় কোনো চাউল বিতরণ করা হয় নাই। 30 টন চাল জিআর বরাদ্দ হয়েছে, কিন্তু আমাদের ইউনিয়নে কোনো উপকারভোগী বা যারা দুস্থ পরিবার আছে বন্যা কবলিত, তাদের মধ্যে এখন পর্যন্ত জিআরে কোনো চাল পৌঁছানো হয়নি। নাগেশ্বরীর বানভাসীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ হয়নি এখনো। বন্যা কবলিত নয় এমন 2 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নামেও বরাদ্দ দেয়া হয়েছে 30 টন চাল। অথচ ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা না পাওয়ার অভিযোগ জনপ্রতিনিধিদের। জিআর চালই নয়, ডিলারদের অভিযোগ ইউনিয়নের অবহেলায় টিসিবির চাল উত্তোলনের ছাড়পত্র মেলেনি সময় মতো। এতে জুন মাসে ফেরত গেছে 2 লাখ কেজি চাল। দুর্ভোগে পড়েছেন উপকারভোগীরা। ডিও হয়েছে, কিন্তু চাল আমরা উত্তোলন করিনি এখনো। এটা জুন মাসের তাড়াহুড়োর কারণে ওই সময় একটা বন্যার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু পরে আর বন্যাটা হয়নি। নির্বাহী কর্মকর্তা সব চেয়ারম্যানদের মাঝে যখন বলছে, ওখানে তো আমার না এবং কোনো কিছু বলার ব্যক্তি আর নাই। এই কারণে আমার নামে এবং ফিরোজ কবিরের নামে উপজেলা জনস্বাস্থ্যের নামে জমা রাখেন আর কি। ফাইল ইউনো স্যারের কাছে দেওয়ার পরেও নাকি ফাইলটা সই হয়নি, না হওয়ার কারণে 22 তারিখের আগে সইটা না হওয়ার কারণে ওই টিপে জুন মাসের যে বরাদ্দটা ছিল সেটা ল্যাপস হয়ে ফেরত চলে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবার নাগেশ্বরী পৌরসভার প্রশাসকের দায়িত্বে। সেই ক্ষমতা বলে পৌর রাজস্ব খাত থেকে 17 লাখ টাকা ব্যয়ে তিনি 2টি প্রকল্প গ্রহণ করেছেন। উপজেলা পরিষদ চত্বরে 10 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে দেয়াল, আর 7 লাখ টাকা খরচ হচ্ছে রাস্তার লাইট স্থাপনে। দেখা যাবে যে আমাদের হয়তো যে বেতন ভাতার যে বিষয়টা আছে, হয়তো বা আমরা সামনে বেতন ভাতার ক্ষেত্রে হয়তো নাও পাওয়ার সম্ভাবনা আছে। এত অভিযোগ নিয়ে জানতে চাইলে ইউনো জানান, চাল উত্তোলন করে খাদ্য গুদামে রাখা হয়েছে, আর পৌরসভার রাজস্ব থেকে প্রশাসক ইচ্ছে করলে ব্যয় করতে পারে বলেও জানান তিনি। আমরা চালটা তুলে খাদ্য গুদামেই রেখে দিয়েছি। এখনো তো বর্ষা মৌসুম শেষ হয়নি। এটা বর্ষা মৌসুম বা কোনো সমস্যা দেখা দিলে আমরা জনগণকে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে রেখেছি। এটা নিয়ম আছে, রাজস্ব থেকে প্রশাসক যিনি আছেন তিনি ব্যয় করতে পারবেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঠাকুরগাঁও 250 শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের জন্য নেই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। হাসপাতালের অভ্যন্তরে 4টি নলকূপ দীর্ঘদিন ধরে বিকল, যে কারণে দুর্ভোগ পোহাচ্ছেন রোগী ও স্বজনরা। বাধ্য হয়ে অনেকেই দোকানের কেনা পানি ব্যবহার করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুতই এই সমস্যার সমাধানে কাজ করা হচ্ছে। ঠাকুরগাঁও 250 শয্যার জেনারেল হাসপাতাল জেলার 7টি উপজেলা সহ পঞ্চগড় ও দিনাজপুরের কয়েকটি উপজেলার রোগীদের ভরসাস্থল। হাসপাতালটিতে প্রতিদিন নিম্ন মধ্যবিত্ত ও হতদরিদ্র প্রায় 700 রোগী ও তাদের স্বজনদের আসা যাওয়া। এসব মানুষের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হাসপাতাল এলাকায় রয়েছে মাত্র 4টি নলকূপ, যার কোনোটিই কাজে লাগে না। কয়েক মাস ধরে অকেজো থাকলেও নজর নেই কর্তৃপক্ষের। ফলে দোকানের কেনা পানি ব্যবহার করতে হচ্ছে রোগী ও স্বজনদের। দুর্ভোগের পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। 1 কিলোমিটার দূর থেকে পানি নিয়ে আসে আমাদেরকে পানি পান করতে হচ্ছে বা খাদ্য গ্রহণ করতে হচ্ছে। রুগীর সাথে আমি একাই আছি, এখন রুগীকে রাখে আমরা 1 কিলোমিটার দূরে পানি কিভাবে আনতে যাব। টয়লেট বাথরুমের অবস্থা ভালো না, খাওয়ার বিশুদ্ধ পানি নাই, এই জায়গায় পানির ব্যবস্থা নাই। হাসপাতালে আসি যে কোনো ভালোর জন্য এখানে আসা হয়, কিন্তু এখানে আসা দেখি যে অনেক কিছু সুযোগ সুবিধা পাই না। সমাধানের জন্য আসলে টিউবওয়েলটা খুবই প্রয়োজন, তাতে হয়তো রুগী এবং রুগীর সাথে যারা থাকে তাদের জন্য সুবিধা।
হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত আবেদন করলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তার। নতুন যদি প্রজেক্ট আসে তাহলে সেক্ষেত্রে আমরা দিতে পারি, মানে আমাদের আসলে অপারেশন বা মেইনটেনেন্সের কোনো কাজ আসলে হয় না। যদি একটা অ্যাপ্লিকেশন বা মানে অফিসিয়াল ভাবে আসলো তাহলে ছাড়াও ওইভাবে একটু ব্যবস্থা নিতে পারবে আর কি। তবে বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। দ্রুত সচল করার আশ্বাস দিলেন তিনি। 2-1টি সচল আছে আর 2-3টি মনে হয় নেই। তো যেহেতু অসুবিধা হচ্ছে বাইরে থেকে এর মধ্যে নিচ্ছিল, বাইরে টিউবওয়েলগুলি মনে হয় অপসারিত হয়েছে একদম হাসপাতাল সংলগ্ন গেট থেকে। যেহেতু ওগুলি নাই, আমি 2-3টিও সচল করে ফেলবো 2-1 দিনের মধ্যে। তাসমিয়া বিনতে আলম, অরিন, যমুনা নিউজ। জামালপুরের মেলান্দহ উপজেলায় ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। দাফনের প্রায় 12 ঘন্টা পর হালিমা নামের এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করেন স্বজনরা। জীবিত আছেন সন্দেহে নেন হাসপাতালে। গতরাতে উপজেলার নয়াপাড়া গ্রামে ঘটে এই ঘটনা। পরিবারের দাবি, জিনের নির্দেশে কবর থেকে হালিমার মরদেহ তুলেন সন্তানরা। ওই বৃদ্ধার মৃত্যুর পর শনিবার সকালে স্থানীয় একটি কবরস্থানে তাকে দাফন করা হয়। কয়েক ঘন্টা পরই পরিবারের সদস্যদের মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। এক পর্যায়ে দাবি করা হয় মৃত নারীর সন্তানদের জিনে আছর করেছে। তারা অনবরত বলছে তাদের মা কবরে জীবিত আছেন। এক পর্যায়ে কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করে প্রথমে মেলান্দহ এবং পরে শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজির পর মরদেহ আবার বাড়িতে ফেরত নেওয়া হয়। এই ব্যাপারে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি পরিবারের সদস্য ও চিকিৎসকরা। ভারতীয় নাগরিক শাহিদা ফকির নামের এক নারীকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। ওই নারীর অবস্থান এখন সাতক্ষীরার কলারোয়া উপজেলায়। তার দাবি, ভারতীয় নাগরিকের বৈধ কাগজপত্র যাচাই না করেই জোর করে ঠেলে পাঠানো হয়েছে বাংলাদেশে। এখন ফিরতে চান নিজ দেশে স্বামী সন্তানদের কাছে। চোখে মুখে দুটি চিন্তার ছাপ শাহিদা ফকিরের। নিজ দেশ ও ভিটেমাটি ছেড়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। শাহিদার জন্ম ভারতের উত্তর 24 পরগনার গোবিন্দপুর গ্রামে। জীবিকার তাগিদে বসবাস করছিলেন মুম্বাই শহরে। বাংলাদেশি অভিযোগ তুলে গেল 18 জুলাই মুম্বাই থেকে আটক করা হয় শাহিদাকে। এর 4 দিন পর 22 জুলাই রাতের অন্ধকারে ফেনী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। তিনি জানান, সে দেশের নাগরিকত্বের সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ঠেলে পাঠানো হয় তাকে। মোবাইলের মধ্যে ডকুমেন্টসগুলো আছে, ওরা দেখার চেষ্টা করছে না। বলছি এ তো বাংলাদেশের লোক, ওখানকার বাংলাদেশের লোক, এইভাবে এসে বানায়, এ তো সব মিথ্যে। তারপরে আমি বলছি তাহলে কি বললি এরা সত্যি? তাহলে এগুলো আমার কি ফালতো? আমার জন্ম সার্টিফিকেট, আমার আধার কার্ড, আমার প্যান কার্ড, আমার দাদার জমির দলিলের পেপার। এখন সাতক্ষীরার কলারোয়ার ভাদিয়ালি গ্রামের স্বজন আবুল বাশারের বাড়িতে আশ্রিত তিনি। ভারতে রয়েছে স্বামী ও 2 সন্তান। ফিরতে চান নিজ দেশে। ভারতে ফ্যামিলি, আমার দাদা দাদি, আমার সবাই আছে। আমার স্বামী, আমার ছেলে, আমার মা, আমার আব্বা সবাই আছে, আমার চাচা চাচি। এখন আমার দেশে আমি ভারতীয় নাগরিক, আমার দেশে আমি ফিরে যেতে চাই। আশ্রয় দেয়া পরিবারটি বলছে, শাহিদার জন্মসূত্রে ভারতীয় নাগরিক, মা বাংলাদেশি। 45 বছর বয়সী শাহিদা কখনো আসেনি এদেশে। জন্মসূত্রে ওখানে ভারতের নাগরিক। হ্যাঁ, ওনার মা হচ্ছে বাংলাদেশি, কিন্তু ওর জন্ম ওখানে ইন্ডিয়ায়, ভারতে। তার ছেলে রয়েছে, মেয়ে, ওই স্বামী রয়েছে, তাদের জন্য হ্যান্ড ওভারে, তাদের এখানে জন্য জাতি করে। ওর দেশে ও ফিরে যেতে চায়। ওর ওই জায়গার নাগরিক, ওই জায়গায় সব, ওর ওই জায়গায় জন্মস্থান, বাপ, ভাই, দাদা দাদি, 14 গুণাগোষ্ঠী মোটমাট ওর ওই জায়গায় স্থানীয় জায়গা ওর। এই বাড়িটি থেকে ভারতীয় সীমান্ত খুবই সন্নিকটে। তবে চাইলেই এই নারী এখন তার বাড়িতে ফিরতে পারছেন না। তাকে ফিরে পেতে তার স্বামী কলকাতার একটি আদালতে মামলা করেছেন বলে আমাদের জানিয়েছেন। এখন 2 দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্তেই তাকে ফিরতে হবে ভারতের বাড়িতে।
ভারতীয় পুলিশ ও বিএসএফের কর্মকাণ্ডে ক্ষুব্ধ সীমান্তের স্থানীয় বাসিন্দারা। তাকে ফেরাতে বাংলাদেশের দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানান মানবাধিকার কর্মীরা। কেননা ভারতীয় নাগরিক তার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত না, তো তার দেশের নাগরিক দেশেই থাকবে। বাংলাদেশের নাগরিক যদি হইতো তাদের যাচাই বাছাই তাদের তো করি তারপর তো দেওয়া উচিত ছিল। একজন ভারতীয় নাগরিককে শুধুমাত্র বাংলা কথা বলার ফলে জোর করে তাকে পুশিন করে দেওয়া আমাদের বাংলাদেশে, এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই পুশিন বন্ধ হওয়া উচিত এবং দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে উভয় রাষ্ট্রের পলিসি যেটা আছে সেই পলিসির মধ্য দিয়েই এই ধরনের বন্দি বিনিময় বা পুশিন হওয়া উচিত। বিজিবির নজরদারিতে রাখা হয়েছে ভারতীয় এই নারীকে। দুদেশের আইনি জটিলতা কাটলেই তাকে নিজ দেশে পাঠানো সম্ভব বলে জানিয়েছেন সাতক্ষীরা 33 বিজিবি অধিনায়ক। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গে। মধ্যপ্রাচ্যের অন্তত 10টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। পরিস্থিতির অবনতি হলে দেশগুলো ত্যাগের ব্যাপারে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার ইসরায়েল, জর্ডান, ইরাক, মিশর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরবের অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো একই ধরনের নিরাপত্তা সতর্কতা প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে পড়ছে। যে কোনো সময় অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং সম্ভাব্য ভ্রমণ বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ সময় মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পেরুতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 পাইলট সহ 13 জন আরোহীর সবাই। শনিবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে পিসকো বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল বিমানটি। কিছুক্ষণের মধ্যেই ঐতিহ্যবাহী নাজকা লাইন্স দিয়ে উড়ে যাওয়ার সময় আছড়ে পড়ে সেটি। এরপরই আগুন ধরে যায় উড়োযানটিতে। ফলে আরোহীদের উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিমানে থাকা 11 যাত্রীর সবাই বিদেশি পর্যটক ছিলেন। ইউনেস্কো স্বীকৃত প্রত্নতাত্ত্বিক এলাকাটি ভ্রমণে গিয়েছিলেন তারা। নিহতদের মধ্যে ইতালির নাগরিক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এবারই প্রথম নয়, 2022 ও 2010 সালেও বিমান বিধ্বস্ত হয়েছিল বিখ্যাত স্থানটিতে। ওই 2 ঘটনায় নিহত হয়েছিলেন 13 পর্যটক। সীমান্তে নিরাপত্তা জোরদারে 1600 ফুট দীর্ঘ ফ্লোটিং ব্যারিয়ার নির্মাণ করছে স্পেন। সিউতার দক্ষিণে এই বাঁধ বসাচ্ছে দেশটির সিভিল গার্ড। অবৈধভাবে মরক্কো থেকে আসা বেশিরভাগ অভিবাসীদের ফেরত পাঠানো হলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন অঞ্চলটির বাসিন্দারা। এদিকে স্পেনের সাথে লাগোয়া সীমান্তে নিরাপত্তা সদস্যদের সংখ্যা 5 গুণ বৃদ্ধি করছে ফ্রান্স। 1 মাসের জন্য স্পেনের সাথে শেনজেন চুক্তি স্থগিত করেছে ইতালি। ভাসতে থাকা দীর্ঘ এই পাইপলাইনটিকে বলা হয় ফ্লোটিং ব্যারিয়ার। মরক্কো থেকে স্পেনের ছিটমহল সিউতায় অবৈধভাবে গণ অনুপ্রবেশের ঘটনায় 2 দেশের জলসীমান্তে 1640 ফুট দীর্ঘ এই বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে মাদ্রিদ প্রশাসন। সিউতার দক্ষিণ সীমান্তে তারাজাল উপকূলে নতুন করে এই বাঁধটি বসাচ্ছে স্প্যানিশ সিভিল গার্ড পুলিশ। সিউতায় প্রবেশের প্রধান পয়েন্টগুলোর একটি এই তারাজাল ব্রেকওয়াটার। নিউম্যাটিক বা বাতাসে পূর্ণ এই বাঁধটি ভেসে থাকবে পানির উপরে 30 থেকে 70 সেন্টিমিটার, আর পানির নিচে থাকবে 1 মিটার পর্যন্ত প্রসারিত। মরক্কো থেকে আসা অনুপ্রবেশকারীদের মাঝে বেশিরভাগকে ফেরত পাঠানো হলেও এখনও থমথমে সিউতার পরিস্থিতি। নিরাপত্তাহীনতায় ভুগছে স্থানীয়রা। প্রশাসনের কাছে অঞ্চলটির নিরাপত্তা আরও জোরদারের দাবি তাদের। জরুরিভাবে এই সীমান্তে কড়া পাহারা বসাতে হবে। পুলিশ যদি যথেষ্ট না হয়, সেনাবাহিনীদের এগিয়ে আসা উচিত। এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গত 2 দিন ধরে আমাদের এখানে সব দোকানপাট বন্ধ ছিল। আমরা বেশ ক্ষতির মুখে পড়েছি। সীমান্ত পার হতে না পেরে আমাদের বেশ কিছু সহকর্মী মরক্কোতেই আটকা পড়েছে। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এখনো অনিরাপদ লাগছে। বারবার মনে হচ্ছে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। এখানে নিরাপত্তা বাহিনীর প্রয়োজন আছে। এদিকে আকস্মিক এই ব্যাপক অনুপ্রবেশ গভীর এক সংকট সৃষ্টি করেছে স্পেন ও তার ইউরোপীয় মিত্রদের মাঝে। দেশটির সাথে থাকা নিজেদের সীমান্তে নজরদারি ব্যাপক জোরদার করেছে ফ্রান্স। বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত এলাকায় পুলিশ ও সামরিক বাহিনীর উপস্থিতি আরও 5 গুণ বৃদ্ধি করবে প্যারিস। স্পেন
স্পেনের সাথে থাকা ভিসাবিহীন সীমান্ত পারাপার বা সেনজেন চুক্তি স্থগিত করে এই সংকটের তালিকায় নিজেদের নাম লিখিয়েছে ইতালিও, যা বহাল রাখা হবে আগামী 1 মাস। অপ্রত্যাশিত এই বিপর্যয় কাটিয়ে উঠতে স্পেনকে সহায়তা করার আশ্বাস দিয়েও নিজ নিজ সীমান্তে নিরাপত্তা বাড়ানোতে ব্যস্ত হয়ে উঠেছে ফ্রান্স, ব্রিটেন সহ বহু ইউরোপীয় দেশ। সেনজেনের তালিকা থেকে স্পেনের সদস্যপদ স্থগিত করার পরামর্শ দিয়েছে ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া 15তম সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ এতে পড়েছে বাংলাদেশ। দীর্ঘ 23 বছরের অধরা শিরোপা জয়ের লক্ষ্য এবার লাল সবুজদের। এই গ্রুপে হামজা তপুদের বাকি 2 প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা ও ভুটান। গ্রুপ বিতে রয়েছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। ফিফার নিষেধাজ্ঞার কারণে ড্রয়ে নেপালকে রাখা হয়নি। Bangladesh will automatically occupy Group A, taking the position as A1. প্রায় 2 যুগে শিরোপা খরা, সেই আক্ষেপ এবার ঘোচানোর বড় সুযোগ বাংলাদেশের সামনে। আগামী নভেম্বরে ঢাকায় বসতে যাওয়া 15তম সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে ভুটানের রাজধানী থিম্পুতে। And Sri Lanka, the 4th-seeded team. ড্রয়ে এই গ্রুপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। এই গ্রুপের বাকি 2 দল হলো শ্রীলঙ্কা ও ভুটান, যেখানে লাল সবুজদের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত লঙ্কানরা। কেননা সাম্প্রতিক সময়ে প্রবাসী ফুটবলারদের ভিড়িয়ে শক্তিমত্তা বাড়িয়েছে দ্বীপ রাষ্ট্রটি। অন্যদিকে বি গ্রুপে দেখা যাবে ভারত, পাকিস্তান মহারণ। সাম্প্রতিক সময় নানা ইস্যুতে আলোচনায় থাকা দেশ দুটি উত্তাপ ছড়াবে সাফের মঞ্চেও। এই গ্রুপে অন্য দলটি হচ্ছে মালদ্বীপ। তবে অনিশ্চয়তা রয়েছে নেপালের অংশগ্রহণ নিয়ে। ফিফা নিষেধাজ্ঞার কারণে ড্রয়ে রাখা হয়নি দেশটিকে। যদিও সাফ জানিয়েছে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা উঠে গেলে টুর্নামেন্টে অংশ নিতে পারবে নেপাল। সেক্ষেত্রে আয়োজক বাংলাদেশের বেশি ম্যাচ নিশ্চিত করতে নেপালকে এই গ্রুপে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি সাফ। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। ছিলেন সাফের সভাপতি হিসেবে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া কাজী সালাউদ্দিনও। 2003 সালে ঢাকার মাটিতেই সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ 23 বছর কাটলেও ধরা দেয়নি শিরোপা। তাই 4 থেকে 17 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এবারের আসরকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে ফুটবল প্রেমীরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। আবারও দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি হলেন বাফুফের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। টানা 3য়বার সাফের দায়িত্ব পেলেন তিনি। সভাপতি পদে অন্য প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। 2009 সাল থেকে সাফ সভাপতির দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন। তার নেতৃত্বে দক্ষিণ এশিয়ার ফুটবলে বেড়েছে আন্তর্জাতিক টুর্নামেন্ট সংখ্যা। শুধু সাফ চ্যাম্পিয়নশিপ নয়, এখন নিয়মিত আয়োজন করা হচ্ছে নারী ফুটবল, অনূর্ধ্ব 15 ও অনূর্ধ্ব 18 বয়স ভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট। চলতি বছর সাফের অধীনে 5টি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এশিয়ান গেমস শুরু হবার 5 সপ্তাহ আগে বাংলাদেশ হকির দায়িত্ব নিয়েই মিশন ইম্পসিবলকে পসিবল করার ঘোষণা দিলেন জার্মান কোচ গেরহার্ড পিটার। আগস্টে জার্মানিতে 1 মাসের ট্রেনিং ক্যাম্পে 16টি প্র্যাকটিস ম্যাচ খেলার প্রচেষ্টা তার। রবিবার থেকে 3 দিনের ট্রায়ালে 38 সদস্যের দল কমে দাঁড়াবে 20 জনে, যাদের নিয়ে অক্টোবরে ফেডারেশন উড়াল দেবে জাপানে এশিয়ান গেমসে। আবারও জার্মান হকি কোচ গেরহার্ড পিটারের যুগে বাংলাদেশ 2009 থেকে 2016 8 বছর জিমি চয়নদের কোচ ছিলেন। মাঝে 2024-এ সাময়িক ফিরলেও স্থায়ী হননি। এবার নতুন অ্যাডহক কমিটি পিটারের উপরই আস্থা রাখলেন। We have 5 weeks. I'm starting a mission impossible and I want to make it a mission possible. অক্টোবরে জাপানি এশিয়ান গেমস, তার আগে জার্মানিতে 1 মাসের প্রস্তুতি ক্যাম্পে 16টি ম্যাচ খেলার পরিকল্পনা। 32 সদস্য নিয়ে 5 জুলাই ঢাকায় শুরু হয়েছিল ক্যাম্প। শুক্রবার সেখানে যোগ দিয়েছেন সিনিয়র জুনিয়র মিলিয়ে নতুন 6 জন, যেখানে প্রায় 18 মাস পর জাতীয় দলে ফিরলেন রাসেল মাহমুদ জিমি। খেলা এমন এক জিনিস যে পারফরমেন্সের বাইরে কোনো প্রশ্ন থাকে না। যদি প্রভাব দিয়ে হতো তাহলে হয়তো বা অনেক আগেই আমি খেলতে পারতাম, বাট আমি মনে করি যে এখানে যারা আছে আমাদের কমিটিতে ম্যাক্সিমাম তারা খেলে আসছেন, জাতীয় দলে খেলে আসছেন, বিভিন্ন লিগে খেলে আসছেন, তারা জানে যে পারফরমেন্সটাই মেন।
আগস্টের মাঝামাঝিতে জার্মানিতে উড়াল দেবে আমিরুল রকিরা। রবিবার থেকে হেড কোচ ও সিলেকশন কমিটি 3 দিনের ওপেন ট্রায়াল ডেকেছে। ট্রায়ালে 38 জন থেকে বাছাই করে 20 জনকে এশিয়ান গেমসের জন্য চূড়ান্ত করা হবে। We have 60 matches about top teams in Germany. We're playing against the German champion at the end as well. And in these teams, in these matches, we will improve and we will learn from the others. গেল মাসে আমিরুল রকি সহ 9 খেলোয়াড় খেলে এসেছেন জার্মান লিগে। হকি তো বটেই, অন্য কোনো ডিসিপ্লিনেরও এত বড় বহর নিয়ে ইউরোপে 1 মাসের কন্ডিশনিং ক্যাম্প করার নজির নেই। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।